আর কতকাল এই ফকিরদের যন্ত্রণা সহ্য করব? প্রতিদিন সকালে রাজপ্রাসাদের দরজায় লাইন ধরে দাঁড়িয়ে পড়ে, যেন এটাই কোনো ভিক্ষার জায়গা। রাজা কি এসব দেখে খুশি হন? নিরাপত্তা তো গেল, এখন প্রাসাদই হয়ে গেছে ভিক্ষার মেলা। এই যে ভাই সব, রাজপ্রাসাদ কি এখন হাটবাজার নাকি? প্রতিদিন সকালে উঠে দেখি একজন গায় আল্লাহর নামে দে বাবা, একজন বলে রাজা ধনবান, এক মুঠো ভাত দান করে যান, আরেকজন তো বেহায়ার মতো দাঁত কেলিয়ে বসে রাজপ্রাসাদের ছায়াতেই জীবন কাটাইব। হায়, এ প্রাসাদ কি হরিশ্চন্দ্রের খোয়ার, যে যা চায় তাই পায়? উহ, এই প্রাসাদ কি রাজ্যের গেট না ফকিরের আশ্রম? দুজন কাঁধে ঝুলি, আরেকজন গলায় একতারা, বলে রাজা মহোদয়, অন্ন চাই, বস্ত্র চাই, আশীর্বাদ চাই। আরে আশীর্বাদ তো দেবই, তবে আমার লাঠির। একদিন তো দেখি এক ফকির এসে বলে, রাজা যদি ধনবান হন তবে আমিও তার খরচের ভাগিদার। একজন আসে গলায় ঢোল, আরেকজন আসে হাড়ি হাতে। এক ফকির তো আরও ভয়ানক, বলে আমার স্বপ্নে মা কালী বলেছে, রাজা যদি আমাকে এক জোড়া জুতো না দেন তবে বর্ষা হবে না। আরেকজন তো বলে একটা নতুন লুঙ্গি দেন। আরে ভাইরে, এই রাজপ্রাসাদ তো দান সদন না। ওই দিন একজনে তো মারহাবা কইরা বলে, আমি আগের জন্মে রাজা ছিলাম, এবার এসেছি নিজের ধন ফেরত নিতে। আমি বলি, রে আগের জন্মে রাজা, এই জন্মে ঠ্যাঙাইয়া দিব। রাজাকে দিয়া ফকির বানাইতে আসছিস? একদিন তো দেখি এক ফকির দুই গালে কালি মেখে দাঁড়ায়া বলতেছে, আমি ভবিষ্যৎ দেখেছি, রাজা যদি আজ ভিক্ষা না দেন কাল তার গজদন্তে পোকা ধরবে। আমি বললাম, তোর ভবিষ্যৎ আগে দেখি, লাঠি দিয়ে একটু শোধরায়া দিই। ভালোয়ে ভালোয়ে বিদায় হও তোমরা, রাজা মহাশয় খুব রাগান্বিত হবেন। আমি বুড়ি মানুষ, দেখছেন না শরীর কাঁপছে থরথর করে। এত কিছু বুঝি না আমরা। রাজা মশাইয়ের রাগের কি আছে? রাজামশাই বউয়ের গলায় সোনার হার দিচ্ছেন, আমার গলায় এক মুঠো ভাত দিলেই হয়। আমি কিন্তু রোজ আসি ভিক্ষা নিতে। এই রাজার রাজত্বে আমি একমাত্র নিয়মিত ফকির। ভিক্ষা না দিলে আমি কিন্তু অন্য রাজ্যে চলে যাব। তখন কিন্তু আপনার রাজার সুনাম কমে যাবে। আজকে না দিলেও চলবে, কালকেই দিলেই হবে, কিন্তু একটুখানি চাল দিলে আশীর্বাদটা আজকেই পাইতেন। এই বচসা চলছে প্রহরী আর ফকিরদের মধ্যে। এটা আজ নতুন নয়, কিন্তু নিত্যদিনকার ঘটনা। রোজ রাজপ্রাসাদের সদর দরজায় ফকির মিসকিনরা আসতে আর যেতে থাকে ভিক্ষার জন্য। সবসময় ভিড় লেগেই থাকে, হট্টগোল, চিৎকার, চেঁচামেচিতে চারদিকে বেহাল দশা। বিষয়টা রাজামশাইয়েরও দৃষ্টিগোচর হল। রাজ্যে ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এর মধ্যে এমন অনেক ভিক্ষুক আছে যারা চরম বেয়াদ। আরেক দল ভিক্ষুক আছে, ওদের যতই দাও না কেন ওদের পেট ভরে না। আর অনেক স্বার্থপর ভিক্ষুক আছে, যা অর্জন করেছে তা কিছুতেই ছাড়তে রাজি না, যক্ষের ধনের মতো আগলে রাখে। ঠিক বলেছেন মহারাজ। এ ধরনের নির্লজ্জ বেহায়া ফকির মিসকিনে পুরো রাজ্য ভরে গেছে। বাড়ি ঘরে, হাটে, মাঠে, ঘাটে সবখানে ওদের উপদ্রব। বেশ কিছুদিন ধরে রাজপ্রাসাদের সামনে এসে ওরা ভিড় করছে। ওদের জ্বালায় আমরা অতিষ্ঠ। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা, তোমার তো বেশ জ্ঞান অভিজ্ঞতা আছে। তুমি রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের একটা তালিকা করে আমাকে দাও। আমি সেই তালিকা মোতাবেক সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের রাজ্য হতে তাড়িয়ে দিব। তোমাকে 3 দিন সময় দেয়া হলো। 3 দিন পর তুমি রাজ দরবারে এসে তোমার তালিকা পেশ করবে। ঠিক আছে মহারাজ, আমি 3 দিন পর আপনাকে তালিকা হস্তান্তর করব। আমি চেষ্টা করব রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের তালিকা সঠিক ও নিখুঁতভাবে করতে। আমি জানি তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। তুমি যে কাজ করো তা সঠিক ও নিখুঁত হয়, তা আমরা সবাই জানি। এখন গিয়ে তুমি কাজে নেমে পড়ো। 3 দিন পর তোমার তালিকা পেলে সেই মতো বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের আমি ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য হতে বিতাড়িত করব। হোজ্জা বাচ্চার কথা মতো রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকের তালিকা করতে শুরু করলেন। পুরো রাজ্য ঘুরে ঘুরে। তার যেন আর বিশ্রাম নেই, থামার সময় নেই। যেখানেই লোকজন পেতেন সেখানেই জিজ্ঞাসাবাদ করতেন, বিভিন্ন তথ্য নিতেন লোকজনের কাছ থেকে। লোকজনও তাকে বেশ আনন্দে তথ্য প্রদান করত। শুধু যে গাধায় চেপে তা নয়, পায়ে হেঁটেও ছুটে চলতেন তালিকা হাতে, দূর থেকে দূরে। রাজ্যের সকল প্রান্তে ঘুরে ঘুরে তথ্য নিতে লাগলেন। একে তো নিষ্ঠুর বাচ্চার হুকুম, একটু এদিক সেদিক হলেই করদান যাবে। নির্ভুল, নিখুঁত, সঠিক তালিকা করার জন্য সারা দিন পরিশ্রম করতে লাগলেন। শুধু কি দিনে, রাতেও তার কাজ চলমান থাকত সমান হারে।
যেভাবেই হোক একটা নিখুঁত ও সঠিক তালিকা করা চাই রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের। এই যে লিখে চলেছি তাও তো শেষ হচ্ছে না তালিকা। আগামীকাল তো বাদশার দরবারে হাজির হতে হবে তালিকা নিয়ে। যথাসময়ে তালিকা না পেলে বাদশাহ হুজুর তো রেগে উঠবেন। তাড়াতাড়ি কাজ শেষ করি। আজ তো দরবারে হাজির হবার কথা তালিকা নিয়ে। যাই রওনা করি। দেরি হলে বাদশাহ একটু বাক্য প্রয়োগ করতে ছাড়বেন না। এত বড় কাজ একা একা করা কি চারটিখানি কথা? কি পরিশ্রমই না গেল কয়দিন। তবে শেষে যে কাজটা শেষ হয়েছে তাতেই শান্তি। এখন রওনা করি। কি ব্যাপার হজ্জা, তোমার কাজ কি শেষ হয়নি? তালিকা কোথায়? দেখছি না যে। তুমি আবার কাজের কথা ভুলে যাওনি তো? তোমাকে তো লোকে ঘিরে ধরলেই তুমি সব ভুলে যাও। খুশ গল্পে মেতে উঠো, তখন তো বউ বাচ্চা দুনিয়াদারি সব তোমার কাছে নাই হয়ে যায়। হজ্জা তো এমনই, কোনো কাজের না। বাদশাহ হুজুর, আপনি হজ্জাকে কাজটা না দিয়ে আমাকে দিলে আমি 3 দিন শেষ হবার আগেই তালিকা আপনার নিকটে জমা দিতাম। ঠিক বলেছেন, আমি এমনই। আমার গিন্নির মতো দেখি কথা বলে দিলেন উজির মশাই। আমার গিন্নিও বলে আমি কোনো কাজে না। আর মহারাজ, আমি খুশ গল্পে মেতে উঠি তা ঠিক, তখন বউ বাচ্চা দুনিয়াদারি নাই হয়ে যায় তাও ঠিক। কিন্তু আপনি নাই হয়ে যান নাই। আপনাকে আমি ভুলতে পারি নাই। বলি কি করে বলুন? আপনাকে ভুললে তো ঘাড়ে আর মাথা থাকবে না। আমার বাপু মাথা একটাই, এটা হারাতে চাই না। তাই মহারাজ, আপনার কথা আমার মনেই ছিল। আপনার কথা মনে রেখেই পকেটে আমি তালিকাতে নিয়ে এসেছি। এই যে মহারাজ তালিকা, রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের তালিকা। আমি উজির মশাইয়ের মতো 3 দিন শেষ হবার আগে তালিকা জমা করতে পারিনি বলে দুঃখিত। যদি উজির মশাইয়ের মতো উৎকোচ গ্রহণ করে মুখ দেখে দেখে তালিকা করতাম তবে 3 দিন কেন 1 ঘন্টার মধ্যে তালিকা জমা করতে পারতাম, তাই না উজির মশাই? মহারাজ তালিকাটা হাতে নিলেন। তালিকা দেখে তিনি যারপন্নাই অবাক হলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি অগ্নিমূর্তি ধারণ করলেন। মহারাজের চেহারা দেখে সবাই ভয় পেয়ে গেল। হঠাৎ তিনি বলে উঠলেন, তালিকায় আমার নাম, তাও সবার প্রথমে। তার মনে আমি হলাম রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুক। প্রচণ্ড ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে তিনি কাগজগুলো শূন্যে ছুড়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়ল। সবাই নীরব, নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নাই। আজ কি হতে যাচ্ছে হজ্জার ভাগ্যে, সবাই মনে মনে সেটাই ভাবতে লাগল। বেশ কিছুটা সময় এভাবে কেটে গেল। তারপর মহারাজ হজ্জার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, তোমার তালিকাটা দেখলাম আমি। এই তালিকায় সবার প্রথমে আমার নাম লিখেছ কেন? মহারাজ, আপনি তো বলেছেন এই রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের তালিকা করতে। আমি তো সেটাই করেছি। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি হুজুর। তুমি কি অন্ধ নাকি? দেখতে পাও না আমার এত ধন সম্পদ? আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তুমি আমাকে ভিক্ষুক বানালে, আর সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুকদের তালিকা সবার প্রথমে আমার নাম বসালে। রাগ হবেন না মহারাজ, আপনি একবার ভেবে দেখুন। অন্য ভিক্ষুকরা মানুষের কাছে চেয়ে চিনতে খাওয়া, কত করুণভাবে অনুনয় বিনয় করে, দয়া কামনা করে, দরকার হলে পায়ে ধরে অর্থ করি কামাই করে। কিন্তু আপনি গায়ে জোরে অস্ত্র দিয়ে, নিজের সুসজ্জিত বাহিনী দিয়ে জোরপূর্বক এই ভূখণ্ড দখল করেছেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, আর যা নিজের দখলে নিয়েছেন তা ছাড়তেও রাজি নন। তাই আপনি ভিক্ষুক, এই রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুক আপনি। তাহলে এখন আমাকে কি এই রাজ্য হতে বিতাড়িত হতে হবে?
আপনার ঘোষণা অনুযায়ী এই রাজ্যের সবচেয়ে বেহায়া নির্লজ্জ ভিক্ষুককে তার রাজ্য হতে বিতাড়িত হবার কথাই উল্লেখ করা হয়েছে। বাদশার হাসি শুনে সবার ধরে যেন প্রাণ ফিরে এলো। সবাই স্বাভাবিক হয়ে গেল এক মুহূর্তেই। বাদশা, হোজ্জাসহ সবাই একযোগ হেসে উঠল। বাদশা যে হোজ্জার কাছে আবারও নাকানি চুবানি খেয়েছে, এটা ভেবে সবার হাসি আরও দ্বিগুণ হয়ে গেল।